আসসালামু আলাইকুম। শুভরাত্রি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের বিশেষ সেশন ক্লিনিক্যাল ডিসকাশন অন ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া। হোস্ট হিসেবে আছি আমি আসমাউল হোসনা ফিউনা, ফাইনাল ইয়ার, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব কুমার সাহা স্যার, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফিওনা, তুমি কেমন আছো? ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমাদের দোয়ায় ভালো আছি। আহ তাহলে আজকের যে টপিকসটা যে হলো নিউমোনিয়া, সেটা কি শুরু করা যায় নাকি? জি স্যার। আচ্ছা। আহ আহ, আজকের এই নিউমোনিয়া সেশনে যারা যারা আজকে দর্শক হিসেবে আছে, যে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আজকের টপিকসটা হচ্ছে নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা এত কমন একটি টপিক যে আমরা প্রতিদিনই নিউমোনিয়ার পেশেন্ট পাই না এমন কোনো মেডিসিনের ডক্টর নাই বাংলাদেশে যে এ প্রতিদিন একটি করে নিউমোনিয়ার কেস অন্তপক্ষে দেখে না। তার মানে নিউমোনিয়াটা খুবই কমন একটি ডিজিজ মেডিকেল প্র্যাকটিসে। কারণ যত রোগী কাশি, জ্বর, ঠান্ডা নিয়ে আসে, তাদের ভিতরে ম্যাক্সিমাম পোর্শনই থাকে নিউমোনিয়া। এর ভিতরে হয়তো বা কিছুটা টিপিক্যাল নিউমোনিয়া থাকে, আবার কিছুটা দেখা যাচ্ছে যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া থাকে, যে ঠিক টিপিক্যাল নিউমোনিক কনসোলিডেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যে যখন একটি পেশেন্ট কাফ, ফিভার, চেস্ট পেইন নিয়ে আসে, বা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে, বা ঠান্ডা কাশির যে পেশেন্ট গুলা, এর ভেতরেই কিন্তু একটি বড় অংশ থাকে নিউমোনিয়ার পেশেন্ট। তো নিউমোনিয়া অনেক ক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়া আছে, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আছে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া গুলাকে আমরা সহজেই রিকগনাইজ করতে পারি চেস্ট এক্সরে দেখে। আর ভাইরাল নিউমোনিয়ার সেক্ষেত্রে টিপিক্যাল রেডিওলজিক্যাল শ্যাডো থাকে না। কিন্তু বর্তমানে আমরা যে সবচেয়ে বেশি যে পাচ্ছি এখন নিউমোনিয়া, সেটা হচ্ছে কোভিড নিউমোনিয়া। কোভিড নিউমোনিয়া কিন্তু এটাও এক ধরনের নিউমোনিয়া, সেটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। এবং এই ভাইরাসের নিউমোনিয়াতে কিন্তু চেস্টে আমরা ফাইন্ডিংস পাই, আমরা রেডিওলজিক্যাল শ্যাডো পাই, এক্সরে তে আমরা ফাইন্ডিংস পাই, আমরা বুকের সিটি স্ক্যান করলে ফাইন্ডিংস পাই। তার মানে বর্তমানের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে হচ্ছে কোভিড নিউমোনিয়া। কিন্তু আজকে আমি শুধু কোভিড নিউমোনিয়ার দিকে যাচ্ছি না, আমি আজকে হলো অ্যাজ এ হোল নিউমোনিয়া সম্বন্ধে একটি ওভারঅল ডিসকাশনে যেতে চাই। ফিওনা, তাহলে আমার কিছু স্লাইড রেডি করা আছে, আমি যদি স্লাইড গুলাই যাই তাহলে মনে হয় ভালো হয়। জি স্যার। এরপরে এরপরে তোমার যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো আমি অ্যান্সার করার চেষ্টা করবো আর কি। আমি জি কি স্যার, যাবো? আপনি স্লাইড শুরু করতে আর পারেন স্যার। স্লাইডটা যাওয়ার সময় এবং হচ্ছে স্লাইড শো করার সময় একটু আমাকে একটু বলে দিও যে এটা দেখা যাচ্ছে কিনা, বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা। জি স্যার। ওকে, আমি স্লাইড শেয়ারে যাচ্ছি। দেখা যাচ্ছে স্যার স্লাইড। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমি স্লাইড থেকেই শুরু করছি যে ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া। ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া আমরা এক্সপ্লেন করার আগে আমরা প্রথমেই দেখছি যে আমরা মেইনলি ডিসকাস করব আজকে হচ্ছে কমিউনিটি অ্যাকিউরড নিউমোনিয়া। যে নিউমোনিয়াটাই আমরা যেটা বলছিলাম যে আমরা আউটডোর প্র্যাকটিসে বা যে পেশেন্ট গুলো পাই, তার ম্যাক্সিমাম হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আমরা বলি। আর এই কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ছাড়াও আরো কিছু নিউমোনিয়ার ক্লাসিফিকেশনের ভিতরে কয়েকটা টাইপের নিউমোনিয়া আছে, যেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, আইসিইউ অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ভেন্টিলেটর অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। সো
কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ছাড়া যতগুলো নিউমোনিয়া আছে সবগুলাই হচ্ছে নজোকোমিয়াল নিউমোনিয়া। তার মানে হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি কারণ পেশেন্টটা যখন হসপিটালে নাই বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বা হসপিটালের ভেতরের বাইরে যখন কমিউনিটি থেকে পেশেন্ট নিউমোনিয়া অ্যাকোয়ার্ড করছে, এই পেশেন্ট গুলাকে আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি। আর নজোকোমিয়াল নিউমোনিয়া হচ্ছে তাছাড়া যে পেশেন্ট গুলা একটি ডক্টরের কাছে এসে, একটি নার্সের মাধ্যমে অথবা একটি পেশেন্টের মাধ্যমে হসপিটালে এসে অথবা আইসিইউ তে অথবা ভেন্টিলেটর থেকে অ্যাকোয়ার্ড করছে নিউমোনিয়া, সেই পেশেন্ট গুলো হচ্ছে সেই পেশেন্ট গুলো হচ্ছে নজোকোমিয়াল নিউমোনিয়া। তো এই এটা একটা ব্রড একটা ক্লাসিফিকেশন নিউমোনিয়ার। তো এই জন্য নিউমোনিয়ার চ্যাপ্টার যদি আমরা আসলে ট্রুলি এক্সপ্লেন করতে যাই তাহলে সেটা অনেক বড় একটি চ্যাপ্টার, কিন্তু আমরা অত ডিটেলস আজকে যাচ্ছি না, শুধু কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিয়েই আজকে আমরা ডিসকাশনে যাব। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে an acute infection of pulmonary parenchyma that is associated with some symptoms of acute infection accompanied by the presence of an acute infiltrate on the chest radiograph and auscultatory finding। তার মানে হচ্ছে আমরা একটি acute parenchymal infection or inflammation of the lung parenchyma, যেখানে একটি অসকালটেশনের ফাইন্ডিংস থাকে, যেখানে রেডিওলজিক্যাল শ্যাডো থাকে এবং এই পেশেন্টটা 14 দিনের বেশি সে মানে যে সিমটমটা ডেভেলপ করলো এর ভিতরে 14 দিনের ভিতরে সে হসপিটালে আসেনি, তাহলে আমরা এই পেশেন্ট গুলাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলবো। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া গুলাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল আর হচ্ছে টিপিক্যাল, আর আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল অর টিপিক্যাল যে নিউমোনিয়া গুলা আমরা পাই সেগুলা হচ্ছে প্রেজেন্টেশনটা কেমন হয়, যে সাডেন অনসেট, হাই ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর, প্লোরাইটিক চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড প্রোডাক্টিভ কাফ, এবং টিপিক্যালি রাস্টি স্পুটাম, যেটা নাকি মোস্টলি হয়ে থাকে স্টেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে। তো নিউমোনিয়া স্টেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে যেটা হচ্ছে যে একটি সাডেন অনসেট, অ্যাকিউট অনসেট, হাই গ্রেড ফিভার, প্লোরাটিক চেস্ট পেন এন্ড রাস্টি কালার প্রোডাক্টিভ স্পুটাম, সেগুলাকে আমরা টিপিক্যাল নিউমোনিয়া বা ক্লাসিক্যাল নিউমোনিয়া বলছি। অ্যাটিপিক্যাল কোনগুলা? অ্যাটিপিক্যাল হচ্ছে অনসেটটা হবে গ্র্যাজুয়াল, ইনসিডিয়াস অনসেট, লো গ্রেড ফিভার থাকবে এবং কাফটা হবে ড্রাই কাফ। দেখা যাচ্ছে যে পেশেন্ট এত টক্সিক থাকছে না, পেশেন্টের হচ্ছে ফিভারটা অত হাই গ্রেড হচ্ছে না, পেশেন্টটার প্রথমে একটা ফ্লু লাইক সিমটম দিয়ে শুরু হয়, একটু হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, এইভাবেই কিন্তু শুরু হয় অ্যাটিপিক্যাল নিউমোনিয়া গুলা। এর পরবর্তীতে দেখা গেল যে রেডিওলজিক্যাল শ্যাডো আসা শুরু করেছে। তো এই অ্যাটিপিক্যাল অর্গানিজম কোনগুলো? অ্যাটিপিক্যাল অর্গানিজম হচ্ছে লিজিওনেলা, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া এবং ফিউ ভাইরাসেস কজেস অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। তো আমরা এইভাবে দুই ভাগে ভাগ করে নিতে পারি। দেন উই গো ফর প্যাথোজেনেসিস, দ্যাটস মিন যে আমরা এই মাইক্রো অর্গানিজম গুলা কিভাবে অ্যাকোয়ার্ড করব ফ্রম দা এনভায়রনমেন্ট। একটা হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে আমরা সেটা নিতে পারি। 2 নাম্বার হচ্ছে আমরা ইনহেলেশন, জাস্ট আমরা যেটা বলছি যে কোভিডে যেটা হচ্ছে যে আমাদের রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ইনফেকশন অর ব্যাকটেরিয়া আর ভাইরাস স্প্রেড করছে, এটা হতে পারে। আবার হতে পারে অ্যাসপিরেশন, দ্যাটস মিন হচ্ছে যে একটা হসপিটালে থাকে পেশেন্ট অ্যাসপিরেট করলো, অ্যাসপিরেশনের মাধ্যমে অর্গানিজম আমাদের লাংসে চলে গেল। আর একটা হচ্ছে হিমাটোজেনাস, তার মানে দেখা গেল যে দূরে কোথাও বডিতে ইনফেকশন আছে বা সোর্স অফ ইনফেকশন আছে, সেখান থেকে ব্লাড বর্ন হয়ে সেটা লাংসে পৌঁছলো এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে বা সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে সেক্ষেত্রে সেটার থেকেও নিউমোনিয়া হতে পারে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে নিউমোনিয়া পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি কি আছে, যে রিস্ক ফ্যাক্টর বলতে আমি বোঝাতে চাচ্ছি যে
কাদের নিউমোনিয়া বেশি হবে বা নিউমোনিয়া বেশি হলে কাদের রিস্ক বেশি হবে, এই রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে এইজ একটা রিস্ক ফ্যাক্টর। আমরা জানি যে আর্লি এইজ এবং ওল্ড এজের পেশেন্টদের নিউমোনিয়া বেশি হয়, মানে এক্সট্রিম অফ এইজ বলা হয় আর কি, আর্লি অথবা ওল্ড। এবং একইভাবে এই এই পেশেন্টদের যখন হচ্ছে ওবেসিটি থাকে, তারপরে যারা স্মোকার, যাদের অ্যাজমা, সিওপিডি আছে, যাদের এইচআইভি অর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে, এই পেশেন্ট গুলার কিন্তু আমরা নিউমোনিয়া বেশি দেখতে পাই, বা এদের হলে এদের রিস্কও বেশি থাকে। দেন আমরা আসি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কমন প্যাথোজেন কি কি আছে। তো এক্ষেত্রে আমরা যেটা কমনলি পাই সেটা হলো যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইজ দ্য কমনেস্ট অর্গানিজম। যত অর্গানিজম আছে তার ভিতরে দেখা যাচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি প্রায় মোস্ট অফ দা পোর্শনটা কভার করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর এছাড়াও যে অর্গানিজম গুলো আছে তার ভিতরে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, ক্ল্যামাইডিয়া নিউমোনি, লিজিওনেলা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ক্লেবশিলা, মাইকোপ্লাজমা, সাম ভাইরাসেস। সো কিন্তু ইন্টারেস্টিংলি যদি আমরা একটা নিউমোনিয়ার পেশেন্টের ব্লাড কালচার করি, 40 to 60% কেসে কোনো ধরনের অর্গানিজম আইডেন্টিফাই হয় না, বাট ইট ইজ নিউমোনিয়া। অনলি 30 বা 40% ক্ষেত্রে বা 50% ক্ষেত্রে অর্গানিজম আইডেন্টিফাই হয়। আর যাদের আইডেন্টিফাই হয় তার ভিতরে মোস্ট কমন অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া পাই তাহলে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ট্রিটমেন্টটাই আগে দিব ইম্পেরিক্যাল থেরাপি হিসেবে, তারপরে আমরা স্পুটাম করব, কালচার করব, করে যেটা পাই সেটা যাব। কিন্তু ইম্পেরিক্যাল থেরাপি দেওয়ার ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিটাকেই আমরা মাথায় রাখবো। এখন আমরা আসি যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাস এটার এর ফিচার গুলা কি। এটা দেখা যাচ্ছে যে 2/3 of the community acquired pneumonia is due to Streptococcus pneumoniae. That's mean যে যত নিউমোনিয়া আছে তার 3/2 কভার করছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তার মানে যে আমরা ট্রিটমেন্ট দিলে যদি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে এগেনস্টে যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো যদি আমরা ইম্পেরিক্যালও দেই, তাহলে যদি ইনভেস্টিগেশন নাও করি তাও কিন্তু 2/3 পেশেন্ট ভালো হয়ে যাবে। So it is very much important to know that the Streptococcus pneumoniae is the common organism, and we give antibiotic therapy empirically against Streptococcus pneumoniae. Then তো এটা Streptococcus pneumoniae এটা কি ধরনের একটা ব্যাকটেরিয়া? It is a gram positive diplococci. Typical symptom, as we explained before, it is cough, rusty sputum, fever, pruritic chest pain. That's all. And uh, usually it is a lobar pneumonia. It causes lobar pneumonia. That means one lobe of the lung is affected, that we found in chest X-ray. And sometimes it causes bacteremia and septicemia also. And other than the Streptococcus pneumoniae, আমরা আদার্স যে অর্গানিজম গুলো আছে সেগুলো সম্বন্ধেও আমি একটু বলে যাচ্ছি, কারণ এগুলা সম্বন্ধে একটি ধারণা রাখা সবারই ইম্পর্টেন্ট। যেমন স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। স্ট্যাফিলোকক্কাস অরিয়াসটা কিন্তু সাধারণত যে মাল্টিপল স্মল অর লার্জ সাইজ লাং অ্যাবসেস অর ক্যাভিটারি নিউমোনিয়া করে, মানে ক্যাভিটারি লাং লেশন করবে এবং অনেক ক্ষেত্রেই লাং অ্যাবসেস করবে, সেটা হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। এবং এই অ্যাবসেস ফরমেশন অথবা হচ্ছে ক্যাভিটারি লাং লেশন নিয়ে যে নিউমোনিয়া গুলো আসে তার ভিতরে আরেকটি হচ্ছে ক্লেবশিলা নিউমোনি। কারণ ক্লেবশিলা নিউমোনিও এই একই ধরনের এবং সিউডোমোনাসটাও কিন্তু এই ক্যাভিটারি লাং লেশন করতে পারে। তো ক্যাভিটারি লাং লেশন পেলে আমরা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস মাথায় রাখবো।
ক্লেবশিলা মাথায় রাখবো এবং সিউডোমোনাস মাথায় রাখবো। এখন কথা হলো যে যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কাদের হয়? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস সাধারণত দেখা যাচ্ছে একটা ভাইরাস ইনফেকশনের পরে ফ্লু ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল, এরপরে যে নিউমোনিয়া গুলো হচ্ছে এদের ভিতরে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস থাকে। তাছাড়াও ডায়াবেটিক পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদেরও কিন্তু স্ট্যাফিলোকক্কাস অরিয়াস দিয়ে নিউমোনিয়া হয়ে থাকে। সেকেন্ড কথা হচ্ছে ক্লেবশিলা নিউমোনি টিপিক্যালি যারা অ্যালকোহলিক তাদের বেশি হয়। যারা অ্যালকোহলিক তাদের ক্লেবশিলা নিউমোনিয়াটা নিউমোনিয়া করে থাকে, ক্লেবশিলা নিউমোনিয়া। সিউডোমোনাস হচ্ছে একটা প্রি এক্সিস্টিং লাং ডিজিজ যাদের আছে, স্পেশালি ব্রঙ্কিয়াক্টেসিস, সিস্টিক ফাইব্রোসিস, এই পোস্টিভ ফাইব্রোসিস, এই 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 সিওপিডি, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু সিউডোমোনাস লাং লাংয়ে নিউমোনিয়া করে থাকে। তো আমরা একটা ধারণা পেলাম। তাছাড়াও আমরা জানি যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি সিওপিডি পেশেন্টদের এক্সারবেশনে একটি রোল প্লে করে এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জিও একটা কমন অর্গানিজম which cause pneumonia. Other than that, Mycoplasma, Legionella, they are atypical organism. Chlamydia. তো এই অ্যাটিপিক্যাল অর্গানিজম যেগুলো আছে সেগুলা সম্বন্ধে আমি একটু বলে যাই। এখানে যে মাইকোপ্লাজমা নিউমোনি হচ্ছে সাধারণত ইয়াং পেশেন্টদের হয় এবং দেখা যায় যে মাইকোপ্লাজমা নিউমোনিয়াটা একটা হোস্টেল বা হচ্ছে এই ধরনের এনভায়রনমেন্টে যারা থাকে তাদের ওইখানে হয় এবং মাইকোপ্লাজমা নিউমোনি কিন্তু পেশেন্টের শুধু নিউমোনিয়াই করে তা না, পেশেন্টের হেপাটাইটিস করতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে পারে, তারপরে হচ্ছে স্কিন লেশন লাইক ইরিথিমা নোডুসাম মাল্টিফর্ম এগুলাও করে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আবার আমার স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া কিন্তু হার্পিস লেভেলিস করে, যেমন আমরা যেটা বলি যে যে হার্পিস লেভেলিস ওয়ান কজ অফ ভাইরাল স্কিন লেশন এন্ড এটাকে রিঅ্যাক্টিভেশন করে দেয় স্ট্রেপ্টোককাস নিউমোনিয়াটা। তো হার্পিস লেভেলিস যদি আমরা পাই তাহলে এটা মোস্ট প্রবাবলি দ্য কজ অফ নিউমোনিয়া ইজ স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। তো এভাবে আগাতে পারি। এই অর্গানিজম গুলো চিন্তা করতে পারি যে এই অর্গানিজম দিয়ে নিউমোনিয়াটা হয়েছে। স্ট্যাফিলোকক্কাস অরিয়াস সম্বন্ধে আমার মনে হয় যে আমি একটু আগেই কিছুটা ডিসকাস করে ফেললাম যে এটা মাল্টি লোভার ইনভলভমেন্ট থাকবে এবং আফটার ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক স্ট্যাফিলোকক্কাস অরিয়াস হয়ে থাকে এবং এতে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে এটা লাং অ্যাবসেস করতেছে একই সাথে। অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার পরে দেখা যাচ্ছে যে এটা ইম্পাইমাথোরাসিস মানে চেস্ট প্লুরাল স্পেসে পাস কালেকশন হচ্ছে এবং এটা হচ্ছে অ্যাবসেস ডিসেমিনেশন হয়ে সেপটিক আর্থ্রাইটিস করছে, লিভার অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস এগুলা করছে। সো অ্যাবসেসের যে যে ইফেক্ট গুলা সবগুলাই করতে পারে হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এবং কিছু কিছু ক্ষেত্রে যে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস আছে, এগুলা একটু ডেঞ্জারাস কারণ এগুলা অনেক ক্ষেত্রেই ট্র্যাডিশনাল যে অ্যান্টিবায়োটিক গুলা সেগুলো রেজিস্ট্যান্ট হয়ে থাকে। এখন যদি আমরা বলি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার মর্টালিটি কাদের বেশি, এটা অফকোর্স ইট ইজ মোর ইন দ্য extreme age and more than 65 years old patients are dying significantly. That means we found that if age is more than 65, the mortality we found it 74.9%. So we consider the age 65. If the age is more than 65, then we should take care or give more attention to the patient of pneumonia. Then we go the other risk factor for mortality, age, septicemia,
and if the organism is Staphylococcus aureus or methicillin resistant Staphylococcus aureus, Pseudomonas, এগুলা হলে মর্টালিটি বাড়বে। আবার যদি রেডিওলজিক্যাল চেঞ্জ বেশি থাকে, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট থাকে, আবার যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে পেশেন্ট, পেশেন্ট যদি অ্যালকোহলিক হয়, তাহলেও কিন্তু রিস্ক বাড়বে মর্টালিটির। এই জন্যই আমাদের কার্ব 65টা এসেছে। যে কার্ব 65টা কি? কার্ব 65 হচ্ছে স্থিতি কনফিউশন, ইউতে ইউরেমিয়া, আরতে রেসপিরেটরি রেট, বিতে ব্লাড প্রেশার, আর 65 হচ্ছে এইজ। তাহলে প্রত্যেকটার জন্য 1 করে পয়েন্ট পাবে পেশেন্ট। তো যদি দেখা যায় যে পেশেন্টের কনফিউশন আছে, তাহলে পেশেন্ট 1 পয়েন্ট পাবে। যদি দেখা যায় যে পেশেন্টের ব্লাড ইউরিয়া 30 এর বেশি, তাহলে 1 পয়েন্ট পাবে। পেশেন্টের যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 90 থেকে কম আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 থেকে কম হয়, তাহলেও পেশেন্ট 1 পয়েন্ট পাবে। এই যদি 65 এর বেশি হয়, তাহলে 1 পয়েন্ট পাবে। তার মানে টোটাল পয়েন্ট 5। তো এই পয়েন্ট স্কোরিং সিস্টেমটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণে, যদি পেশেন্টের স্কোর 1 or 0 হয়, তাহলে আমরা পেশেন্টটাকে হোম ম্যানেজমেন্ট করতে পারবো, বাসায় রেখে অ্যান্টিবায়োটিক দিব, পেশেন্ট ভালো হয়ে যাবে। পেশেন্ট যদি কার্ভ 2 তে আসে, তাহলে আমরা এই পেশেন্টটাকে হসপিটাল সুপারভাইজড হোম ম্যানেজমেন্ট করতে পারি, অথবা শর্ট টাইম হসপিটাল রেখে ইমার্জেন্সিটা একটু অবজার্ভ করে যখন দেখবো যে পেশেন্ট ইমপ্রুভিং, তখন ছুটি দিয়ে দেবো। খুব শর্ট টাইম হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে পারি। কার্ভ 3 যদি হয়, তাহলে এই পেশেন্ট গুলাকে আমাদের ভর্তি রাখতেই হবে, অ্যাডমিশন দিতে হবে, এবং আইভি অ্যান্টিবায়োটিক শুরু করা লাগবে, মাস্ট, যদি পেশেন্ট কার্ভ 3 হয়। আর যদি কার্ভ 4 or 5 হয়, সেক্ষেত্রে পেশেন্টের হসপিটাল তো লাগবেই, তখন কিন্তু আমরা ওয়ার্ডের পাশাপাশি আইসিইউ এর জন্য পেশেন্টটাকে চিন্তা করবো, যে আইসিইউ কেয়ার লাগবে পেশেন্টের। So CARB 65 is very much important to uh, differentiate or categorize the pneumonic patient, so that we can manage effectively and successfully. Then we go the ICU admission criteria. ICU তে আমরা কাদের পাঠাবো? আমরা যে বললাম যে কার্ভ 65 এর যাদের 4 or 5 পেশেন্ট থাকবে, যাদের হাইপোক্সিয়া ডেভেলপ করবে, কনফিউশনাল স্টেটে চলে যাচ্ছে পেশেন্ট, যাদের রেসপিরেটরি সাপোর্ট লাগবে, যাদের মেকানিক্যাল ভেন্টিলেটর লাগবে, যাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এবং FiO2 রেশিও যখন 250 এর কম হয়ে যাবে, পেশেন্টের ARDS ডেভেলপ করবে, রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করবে, তাদের আমরা পেশেন্টকে আইসিইউ তে পাঠাবো। তারপরে আমরা আসি যে আমরা একটা এই কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া পেশেন্টদের কি ধরনের ইনভেস্টিগেশন আমরা করি। আমরা বেশি পেশেন্টের চেস্ট এক্সরে করি, পেশেন্টের হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সাথে ডিফারেনশিয়াল কাউন্ট দেখি, WBC এর কাউন্ট দেখি, তারপরে হচ্ছে পেশেন্টের হচ্ছে WBC এর সাথে আমরা নিউট্রোফিল কাউন্ট দেখি, পেশেন্টের ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন দেখি, তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে এবিজি করি, করে রেসপিরেটরি ফেলিওরে আছে কিনা সেই পেশেন্ট গুলা দেখি, লিভার এনজাইম দেখি যে সেপ্টিসিমিয়া ডেভেলপ করছে কিনা, সেগুলা দেখার জন্য। তারপর হচ্ছে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কিনা, কারণ ওল্ড পেশেন্টদের কিন্তু অনেক ক্ষেত্রেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে। তারপরে হচ্ছে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন দেখি, যেটা আমরা এবিজি করেও দেখতে পারি, স্পুটামের কালচার করি, ব্লাডের কালচার করি, কালচার করে আমরা অর্গানিজম আইডেন্টিফাই করি। শুধু তাই না, পেশেন্টের হচ্ছে শুধু যদি সেপ্টিসিমিয়া থাকে, সেগুলোর ম্যানেজমেন্টের জন্য এই ব্লাড কালচার আর স্পুটাম কালচার ইম্পর্টেন্ট। একটি চেস্ট এক্সরে আমরা কেন করব? একটা চেস্ট এক্সরে করে আমরা কি কি জিনিস দেখব? চেস্ট এক্সরে করে আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করতে পারি, চেস্ট এক্সরে করে আমরা প্রগনোসিস দেখতে পারি, যে পেশেন্টটা রেডিওলজিক্যাল চেঞ্জ আসতেছে কিনা আমরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, বা কমপ্লিকেশন দেখতে পারি, যে নিউমোনিয়া থেকে
প্লুরাল ইনফিউশন ডেভেলপ করলো কিনা, নিউমোনিয়া থেকে ইম্পাইমাথোরাসিস ডেভেলপ করলো কিনা। চেস্ট এক্সরে থেকে আমরা আদার ডায়াগনোসিস এক্সক্লুড করতে পারি, লাইক নিউমোনিয়ার সাথে টিউবারকুলোসিস আমরা এক্সক্লুড করতে পারি, ম্যালিগনেন্সি এক্সক্লুড করতে পারি। তারপর আমরা এটিওলজিও কিন্তু আমরা ধরতে পারি যে এটা টিপিক্যাল নিউমোনিয়া অর অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, কোন অর্গানিজম অ্যাবসেস হয়েছে, ক্যাভিটি হয়েছে না কি হয়েছে, সেগুলোও আমরা ডায়াগনোসিস করতে পারি। এরপরে আমরা আসি যে যে কথাটা আমরা বললাম যে যে চেস্ট এক্সরে করে আমরা কি অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়েছে সেটা কিভাবে আলাদা করব। তো যদি এটা লোবার ইনভলভমেন্ট হয় তাহলে হলো আমরা বলবো যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ক্লেপসুলা এগুলাই হচ্ছে মোস্ট কমন। তারপরে হচ্ছে যদি প্যাচি পাই তাহলে হলো ভাইরাল নিউমোনিয়া আর লিজিওনেলা এন্ড ভাইরাল নিউমোনিয়া গুলা। আর অ্যাটিপিক্যাল যে মাইক্রো অর্গানিজম লাইক লিজিওনেলা, মাইক্রোপ্লাজমা এগুলো প্যাচি লেশন করে থাকে। তো এগুলা দিয়ে আমরা বুঝতে পারবো যে এগুলা অ্যাটিপিক্যাল অর ভাইরাল নিউমোনিয়া। আবার ইন্টারস্টিশিয়াল ইনফিল্ট্রেশন করে, যেমন হচ্ছে নিউমোসিস্টিক জেরোভেসি বা নিউমোসিস্টিক ক্যারিনি যে অর্গানিজমটা আছে। ক্যাভিটারি লাং লেশন করলে আমরা আগেই বলেছি যে সেক্ষেত্রে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ক্লেপশিলা এগুলো আমরা চিন্তা করব। আবার যদি হচ্ছে একটা লার্জ ইফিউশন নিয়ে আসে তাহলে আমরা চিন্তা করব যে স্ট্যাফাইলোকক্কাস কিনা এবং ক্লেপশিলা কিনা। কারণ হচ্ছে আহ এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কিন্তু ইম্পাইমাথোরাসিস করে থাকে। তো স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা ইফিউশন বা ইম্পাইমাথোরাসিস পেতে পারি। মর্টালিটি বেশি কাদের? মর্টালিটি বেশি হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস সিউডোমোনাসের মর্টালিটি হচ্ছে হাই, ক্লেপশিলা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, লিজিওনেলা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তো এরপরে তো ক্ল্যামাইডিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জিস। কিন্তু আমরা কিন্তু যেটা দেখলাম যে সবচেয়ে বেশি হচ্ছে সিউডোমোনাস, ক্লেপশিলা, স্ট্যাফিলোককাস অরিয়াস। এই তিনটি দিয়ে যদি হয় তাহলে মর্টালিটি ইজ সবচেয়ে বেশি। এখন আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দেব। তো অ্যান্টিবায়োটিক থেরাপিটা আমরা প্রথমে তো এম্পিরিক্যাল দেই। কি কি অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি নিউমোনিয়ার ক্ষেত্রে? আমরা ইউজ করে থাকি ম্যাক্রোলিড। কি অ্যান্টিবায়োটিক সেগুলো হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এগুলো ইউজ করতে পারি। আবার ফ্লুরোকুইনোল ইউজ করতে পারি, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, গ্যাটিফ্লক্সাসিন এগুলো ইউজ করতে পারি। আবার আমরা বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, লাইক সেফট্রাইক্সোন, সেফোরক্সিম, মেরোপেনাম এগুলো ইউজ করতে পারি। অ্যামক্সিসিলিন ইউজ করতে পারি, অ্যামক্সিক্লেইভ ইউজ করতে পারি। তো এই অর্গানিজম গুলো, এই অ্যান্টিবায়োটিক গুলাই আমরা ইউজুয়ালি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ইউজ করে থাকি। তো এখানে ডোজ গুলা দেখানো হয়েছে। এটা এতটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে ডোজ এটা দেখে দেখেই প্র্যাকটিস করা যায়। এখন ধরা যাক যে একটা পেশেন্টকে আমরা হসপিটালাইজ করে অ্যান্টিবায়োটিক দিলাম, তো তাকে আমরা কখন ওরাল করে ছুটি দেব? এই পেশেন্ট গুলাকে আমরা দেখবো যে পেশেন্টের কাফটা কমে যাচ্ছে কিনা, ডিসনিয়া কমে যাচ্ছে কিনা, ক্লিনিক্যাল সাইন ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, পেশেন্টের এফেব্রাইল হয়ে যাচ্ছে কিনা। যদি দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে পেশেন্টের একদিনের বেশি জ্বর নাই, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে পেশেন্ট ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। ডাব্লিউবিসি কাউন্ট কমে যাচ্ছে, টুয়ার্ডস দ্য নর্মাল চলে আসতেছে। আবার দেখা যাচ্ছে যে পেশেন্টের ফাংশনিং জিআই ট্র্যাক উইথ অ্যাডিকুয়েট ওরাল ইনটেক, মানে খাওয়া দাওয়ার রুচি বেড়ে যাচ্ছে। এগুলো আমরা দেখলে বুঝবো যে না, পেশেন্টের ইমপ্রুভমেন্ট ভালো। এখন আমরা এটা সুইচ করে ওরাল থেরাপি করে
আমরা পেশেন্টটাকে ডিসচার্জ করতে পারি। এটা ওয়ান টাইপ অফ ডিসচার্জ ক্রাইটেরিয়া। কি কি কমপ্লিকেশন হতে পারে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে, এটা আমাদের জানতে হবে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে যে মোস্ট কমন কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে হাইপারটেনশন এন্ড শক। হাইপারটেনশন শকে অনেক পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যায়। তাছাড়াও প্লুরাল ইফিউশন ডেভেলপ করে কিছু কিছু পেশেন্টকে, কিছু কিছু পেশেন্টের ইম্পাইমাথোরাসিস ডেভেলপ করে, কিছু কিছু পেশেন্টের লাং অ্যাবসেস হয়ে যায়। আবার দেখা যায় যে কিছু কিছু পেশেন্টের এই লাং অ্যাবসেস সেটা ডিসিমিনেটেড হয়ে সব দিকে ছড়িয়ে যাচ্ছে। সো ডিসিমিনেশন হয়ে যাচ্ছে, ব্রেন অ্যাবসেস করছে, লিভার অ্যাবসেস করছে, এগুলো হয়ে থাকে। মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, সেপটিক শক হতে পারে। এই জিনিসগুলো আমাদের জানতে হবে ইন কেস অফ নিউমোনিক কমপ্লিকেশন। সো আমি এখানে কিছু রেডিওলজিক্যাল শ্যাডো দিয়েছি, রেডিওলজিক্যাল পিকচার আছে, যে এই পিকচার দেখে আমরা দেখবো যে এই যে প্রথম যে পিকচারটা দেখা যাচ্ছে, যে প্রথম পিকচারে একটি লোবার নিউমোনিয়া আছে, যে একটা লোবকে ইনভলভ করেছে। ইউজুয়ালি এরকম একটি লার্জ লোবকে ইনভলভ করে থাকলে এটা আমরা চিন্তা করব যে স্ট্রেপ্টোককাস নিউমোনি। সেকেন্ড পিকচারও তাই, যে দেখা যাচ্ছে যে লেফট লাংটা পুরোটাই 3 জোন ইজ ইনভলভ ডিউ টু এ হোমোজেনাস opacity we called the lobar pneumonia. So here the organism is Streptococcus pneumoniae. We can predict, and then again আমরা এখানেও একটি সেগমেন্টকে ইনভলভ করেছে। যে ফার্স্ট পিকচারটা হচ্ছে একটা লোবকে ইনভলভ করেছে, এটা মিডিল লোবটাকে ইনভলভ করেছে রাইট সাইডের। আবার হলো সেকেন্ড যে পিকচারটা সেটা একটা সেগমেন্টটাকে ইনভলভ করেছে। সেগমেন্টাল ইনভলভমেন্ট হতে পারে, আবার লোবার ইনভলভমেন্ট হতে পারে। এইভাবে সবগুলাই কিন্তু নিউমোনিয়ারই এক্স-রে। এরপরের একটা পিকচার দেখা যাচ্ছে যে এটা স্পেশাল ফর্ম অফ কনসোলিডেশন, যে লাইক লিন গুলাতে, লেফট লাং এর লিন গুলাতে নিউমোনিয়া কনসোলিডেশন হয়েছে, সেখানে এই ধরনের পিকচার পাওয়া যাবে, যেটা প্রথম এক্স-রে দেখা যাচ্ছে। আবার দ্বিতীয় এক্স-রেটায় দেখা যাচ্ছে যে একটা নিউমাটোস্টিলের মতো দেখা যাচ্ছে, ভিতরের দিকে একটা ছোট ক্যাভিটির মতো দেখা যাচ্ছে, যেটা নাকি লাং এবং হার্টের শ্যাডোর ঠিক পেছনে। সো হার্টের শ্যাডোর পেছনে থাকা একটু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয়েছে এটা। তারপরে আমরা এক্স-রেটা যেটা দেখে দেখা যাচ্ছে এখানে যে একটি রাউন্ড নিউমোনিক কনসোলিডেশন, একটা রাউন্ড শেপ, এগুলাও নিউমোনিয়া। তো এগুলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ডিডি হিসাবে মাস লেশনটাও নিয়ে আসি, যে যদি বয়স্ক পেশেন্ট হয়, স্মোকার হয়, তখন লাং ক্যান্সার বা এগুলাও আমরা মাথায় রেখে থাকি। স্পেশাল ফর্ম অফ নিউমোনিয়া বলতে ডিফিউজ অ্যালভিউলার ইনফিল্ট্রেট যদি থাকে, তাহলে প্রথম এক্স-রে মতো হবে, যে পুরো লাংস জুড়ে এক ধরনের ইনফিল্ট্রেশন হয়ে থাকে অনেক ক্ষেত্রে। কিছু কিছু ভাইরাস করে এরকম, আবার হচ্ছে সিউডো আর কিছু হচ্ছে নিউমোসিস্টিক ক্যারিনি একটি অর্গানিজম আছে, সেটাও এই ধরনের ইনফিল্ট্রেশন করে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জিও করে এই ধরনের ইনফিল্ট্রেশন। এই অর্গানিজম গুলা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি এই প্রথম এক্স-রে মতো এক্স-রে দেখলে। আবার অ্যাসপিরেশন যদি হয়, তাহলে আমরা যে পরের যে এক্স-রেটা আছে এটা বুঝতে পারবো, যে বেইজের দিকে অনেকটাই দেখা যাচ্ছে যে দুই সাইডে বাইল্যাটারাল কনসেন্ট্রেশন হয়েছে, এটা আমরা দেখে বুঝতে পারি যে মোস্ট প্রবাবলি ইট ইজ অ্যাসপিরেশন নিউমোনিয়া। অনেকগুলাই এক্স-রে দেখা হলো। আবার কমপ্লিকেশন গুলো আমরা দেখি, কি কমপ্লিকেশন দেখা যাচ্ছে এখানে, যে প্রথমটায় দেখা যাচ্ছে যে একটি ইফিউশন অথবা ইম্পাইমা ডেভেলপ করে গেছে। আবার দ্বিতীয় এক্স-রে তে দেখছি যে এই নিউমোনিয়া থেকে এখানে একটা এয়ার ফ্লুইড লেভেল আছে, তার মানে এখানে লাং অ্যাবসেস হয়ে গেছে। তো রেডিওলজিক্যালি এগুলোও আমরা দেখতে পারি। তো অনেকগুলা এক্স-রে দেখা হয়ে গেল। আমার স্লাইড প্রেজেন্টেশনটা এখানেই শেষ। এখন আমরা নিউমোনিয়ার স্লাইড প্রেজেন্টেশনটা শেষ হলো।
হ্যাঁ, ফিওনা আমার স্লাইড প্রেজেন্টেশনটা মোটামুটি শেষ হলো। এখান থেকে আমি মোটামুটি নিউমোনিয়া সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জি। আহ এরপরে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমি একটু আলোচনা করতে পারি নিউমোনিয়া সম্পর্কে। স্যার আপনার স্লাইড খুবই ইনফরমেটিভ ছিল। তো হচ্ছে স্যার আমাদের শুধু একটা কোশ্চেন আছে স্যার। ওকে। স্যার কোভিড নিউমোনিয়ার যেই চেস্ট এক্স-রে এটার সাথে আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার চেস্ট এক্স-রে এর পার্থক্যটা কিভাবে করব স্যার? এটা খুবই ইম্পোর্টেন্ট একটি কোশ্চেন। কারণ হচ্ছে অ্যা ঠিক রিসেন্টলি আমরা যত নিউমোনিয়া পাচ্ছি তার আ মানে প্রায় 80 to 90% ক্ষেত্রেই আমরা পাচ্ছি হচ্ছে এটা কোভিড নিউমোনিয়া। এখন তো অন্যান্য নিউমোনিয়া কমে গেছে। খুবই কম। তো এই এ যেটা আমি বললাম যে এতক্ষণ যে আমরা যে এক্স-রে গুলা দেখলাম বা আলোচনাগুলা করলাম এগুলো একটাও কোভিড এর সাথে মিল নেই। এগুলো সব আদার অর্গানিজম দিয়ে। কোভিড নিউমোনিয়ার ক্ষেত্রে আ রেডিওলজিক্যালি আমরা আ যদি এক্স-রে করি তাহলে এক্ষেত্রে হবে বায়োল্যাটারাল ইনভলভমেন্ট আ এবং বেইজ এর দিকে বেশি হবে। তার মানে এবং প্যাচি অপাসিটি থাকবে। প্যাচি মানে ছড়ানো ছিটানো অপাসিটি থাকবে এবং হচ্ছে বায়োল্যাটারাল হবে, বেইজ এর দিকে বেশি হবে, অ্যাপেক্স এর দিকে কম হবে। যদি এটাকে আমরা সিটি স্ক্যান করি তাহলে এই ফাইন্ডিংস গুলো আরো ভালো পাওয়া যায়। সিটি স্ক্যান করলে আমরা খুব আর্লি স্টেজেই ফিভার অতটা ডেভেলপ করেইনি, ডেভেলপ এই অবস্থায়ও আমরা কিন্তু গ্রাউন্ড গ্লাস অপাসিটি পেয়ে যাই সিটি স্ক্যানে। এরপরে আমরা গ্রাউন্ড গ্লাস অপাসিটির সাথে প্যাচি অপাসিটি পাওয়া যায়। এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে কনসলিডেশন পাওয়া যায়, বেজের দিকে পাওয়া যায় এবং ডিজিজ যত প্রোগ্রেস করে তত ফাইব্রোসিস হওয়া শুরু হয়ে যায়। ফাইব্রোসিস কিন্তু অন্যান্য নিউমোনিয়াতে এত হয় না। সাধারণত টিউবারকুলোসিস বা এগুলাই ফাইব্রোসিস বেশি হয়। কিন্তু এই কোভিড নিউমোনিয়াতে কিন্তু প্রচুর সিটি স্ক্যান, এক্স-রে পাওয়া যাচ্ছে যেগুলায় ফাইব্রোসিস হয়ে যাচ্ছে। তার মানে এই খুবই ক্যারেক্টারিস্টিক্যালি আলাদা এই কোভিড নিউমোনিয়াটা। কোভিড নিউমোনিয়াতে বায়োল্যাটারাল, বেসাল ইনভলভমেন্ট হবে, প্যাচি অপাসিটি থাকবে, গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকবে। এগুলা দিয়ে কিন্তু এটা ঠিক ঠিক আ আ কমিউনিটি নিউমোনিয়ার থেকে এটাকে খুব ইজিলি আমরা আলাদা করতে পারি। অনেক ক্ষেত্রে আ এক্স-রে তে সমস্যা হয় সেগুলাকে আমরা এইচআর-সিটি স্ক্যান করে আলাদা করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আজকের সেশন স্যার খুবই ইনফরমেটিভ ছিল। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার হ্যাঁ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ স্যার। ফিওনা তোমাকেও ধন্যবাদ এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। কারণ রিসেন্টলি আসলে করোনার পেশেন্ট বেড়ে যাচ্ছে। আবার যেটা মনে হচ্ছে যে আ যে উইন্টারের সাথে যে কোভিড এর যে একটি সেকেন্ড ওয়েভ মনে হয় প্রায় চলে এসেছে। এইজন্য আমাদের মনে হয় যে এই এই সেশন যারা উপভোগ করলো সবার কাছে অনুরোধ থাকবে যে সেফলি থাকা। কারণ নিজেদের আগে সেভ করা লাগবে। অলমোস্ট এখন বাংলাদেশের আ সাধারণ মানুষজন অনেকটাই এটার ব্যাপারে কেয়ারলেস হয়ে গেছে। কিন্তু প্যারালালি পেশেন্ট এর সংখ্যা বেড়ে গেছে এবং ওল্ড পেশেন্ট যারা ফ্যামিলি মেম্বারদের যারা আ ওল্ড ওল্ড মেম্বার আছে তারা কিন্তু এফেক্টেড হচ্ছে। সো এইজন্য আমরা বলব যে আমাদের কোনোভাবেই কেয়ারলেস হলে কাজ হবে না। আমাদের এ ব্যাপারে আ মাস্ক পরার থেকে শুরু করে আমাদের সোশ্যাল ডিসট্যান্স মেইনটেইন করার থেকে শুরু করে যতটুকু পারা যায় আমাদের সর্বোচ্চ আ সচেতনতা অবলম্বন করা লাগবে। আ এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু প্রিয়নাকেও আলাইকুম ধন্যবাদ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা সেশনটা শেষ করে দেই স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।